বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এসএলএসটি ইন্টারভিউ এর জন্য। দেখো, ইন্টারভিউ এর জন্য লার্নিং ডিসঅর্ডারের এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে। কিন্তু কিরকম লার্নিং ডিসঅর্ডার? ধরো, একটা শিশুর শেখার বিভিন্ন রকম সমস্যা আছে। আমরা যখন শিশুটাকে শিখাতে যাই, তখন সে শিখতে গিয়ে বিভিন্ন রকম সমস্যাগুলো আমরা ফেস করি। সেগুলোকে আমরা এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলতে পারি, বা মোটর ডিসঅর্ডার বলতে পারি, বিভিন্ন রকম ডিসঅর্ডারগুলো বলতে পারি। তো এই ডিসঅর্ডার বা এই সমস্যাগুলো বা এই ব্যাধিগুলো, এগুলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো আমরা আজকে সেরকমই কয়েকটা ব্যাধি নিয়ে আলোচনা করব, বা লার্নিং ডিসঅর্ডার বা এলডি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো কিন্তু অবশ্যই জানা উচিত, সবারই জানা উচিত। কারণ এগুলো এখন আমরা দেখেছি যে আমরা এখন যে ইয়েগুলোতে দেই, অর্থাৎ আমাদের মার্কশিটগুলোতে দেই, সেই মার্কশিটগুলোতে এই ডিসঅর্ডারগুলো কিন্তু থাকে, এবং প্রত্যেকটা বাচ্চার এই ডিসঅর্ডারগুলোর চিহ্নিত করতে হয়, এবং চিহ্নিত করে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের কত লার্নিং ডিসঅর্ডার কিরকম আছে সেটা কিন্তু আমাদের একটা মানে ABCD করে দিয়ে দিতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান পার্সপেক্টিভে, এগুলো সম্পর্কে কিন্তু জেনে রাখা উচিত, এবং এইটা কিন্তু ইন্টারভিউয়ে আসতে পারে। তো আমরা সেরকম কিছু লার্নিং ডিসঅর্ডার নিয়ে শিখতে যাচ্ছি। তো চলো আগে লার্নিং ডিসঅর্ডার সম্পর্কে একটু আমরা জেনে নিই যে লার্নিং ডিসঅর্ডারটা কি। যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা কি করে উত্তর দেব? দেখো, এই জায়গাটাতে আমরা যদি বাংলা করি, আগে প্রত্যেকটা টপিকেরই আমি বাংলা আগে দিচ্ছি, আগে তারপরে ইংরেজিটা দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং যারা ইংরেজিতে আছো আমাদের তাদের যারা ইংরেজিতে অ্যান্সারটাকে দিতে পারো। আচ্ছা, দেখো, লার্নিং ডিসঅর্ডার মানে শিখন অক্ষমতা, এটাকে আমরা শিখন অক্ষমতা বলি বা এলডি বলি। এটি হলো এক ধরনের স্নায়ু বিকাশ জনিত ব্যাধি, যা শিশুদের তথ্য গ্রহণ, বিভিন্ন তথ্য তারা গ্রহণ করে, ইনফরমেশন কালেক্ট করে। যখন আমরা জানি যে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে এই তথ্য গ্রহণটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেটাকে প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রসেসিং করে, এবার সঞ্চয় করে, সেটাকে গ্যাদার করে বা স্টোর করে, এবং প্রতিক্রিয়া জানানো, এই জিনিসগুলোকে কিন্তু প্রভাবিত করে। তাহলে আমরা যদি আমাদের জিজ্ঞেস করে এলডি কি, তাহলে এলডি হলো এক প্রকারের স্নায়ু বিকাশজনিত ব্যাধি, যা শিশুদের তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ, সঞ্চয় ও প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিকে প্রভাবিত করে। তো এইটা করকম হতে পারে, এটা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা মোটামুটি 7 প্রকার, প্রধান 7 প্রকার। এছাড়াও হতে পারে। তো মেইন 7 প্রকার নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। দেখো, শিখন অক্ষমতার 7টি প্রধান প্রকারের মধ্যে রয়েছে পঠন বা ডিসলেক্সিয়া, এটা এক ধরনের ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, এবং শ্রবণ, দর্শন বা অমৌলিক তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা। এগুলোতে আমরা বাংলাতে বলছি, যেটাকে আরো ইংরেজিতে আমরা আরো ভালো করে বা বাংলাতেও আরো ভালো করে সেই টপিকগুলোকে আলোচনা করব। তো আমাদের লার্নিং ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে যে এগুলো হচ্ছে সব স্নায়বিক ব্যাধি, এবং এগুলোতে বাচ্চারা পড়তে গিয়ে বাচ্চাদের বিভিন্ন রকম অসুবিধা হয়, লিখতে গিয়ে বাচ্চাদের বিভিন্ন রকম অসুবিধা হয়, অক্ষর চিনতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধা হয়। এই অসুবিধাগুলোই কিন্তু আমরা লার্নিং ডিসঅর্ডার বা শিখন অক্ষমতা বলে চিনি। তো সেই জিনিসগুলোকে আমরা কয়েকটা রোগের নাম এখানে অলরেডি করলাম, বা কয়েকটা ব্যাধির নাম অলরেডি করলাম: ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, এবং এই টাইপের আরো কয়েকটা আছে। আমরা চলো দেখে নিই। 7 প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করছি। দেখো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। যেমন ডিসলেক্সিয়া কি যদি আমাদের প্রশ্ন করে, স্বাভাবিক একটা প্রশ্ন, ডিসলেক্সিয়া কি আমাদের ইন্টারভিউয়াররা প্রশ্ন করতেই পারেন। তো আমাদের বলতে হবে ডিসলেক্সিয়া একটা স্নায়বিক শিখার ব্যাধি, অর্থাৎ লার্নিং ডিসঅর্ডার, যা মূলত মানুষের বা একটা শিশুর পড়তে, লিখতে, বানান করতে এবং কথা বলতে অসুবিধা সৃষ্টি করে। তাহলে এটাকে আমাদের সংজ্ঞাটাকে এভাবে রেডি করে নিতে হবে: ডিসলেক্সিয়া হলো একটি স্নায়বিক শেখার ব্যাধি, যা মূলত মানুষের পড়তে, লিখতে ও বানান করতে এবং কথা বলতে অসুবিধা করে। এরকম বাচ্চা আমরা অনেক দেখি এই ডিসলেক্সিয়ার সাফার করে, তাদের কিন্তু ডিসলেক্সিয়ার এই প্রবলেমটা হয়। প্রবলেমটা পার্টিকুলারলি কোন কোন জায়গায় হয় সেটা কিন্তু আমাদের আরো ভালো করে জানতে হবে, যে এটা ডিসলেক্সিয়া না ডিসগ্রাফিয়া না ডিসক্যালকুলিয়া। তো সেই জিনিসটাকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। দেখো, কি কি অসুবিধা হতে পারে।
খুব ভালো এবং খুব তথ্য জানার মতো। কিন্তু একটা বাচ্চাকে আমরা শেখাতে যখন যাই, তখন এই শেখার জায়গাগুলো যদি আমাদের না জানা থাকে ভালো করে, তাহলে কিন্তু তার প্রবলেমটাকে আমরা বুঝতে পারবো না, তার কিরকম সমস্যার সমাধান দরকার সেটা আমরা বুঝতে পারবো না। কিছু কিছু সমস্যা এই সমাধান কি করে করা যেতে পারে, ডাক্তারের কাছে গিয়ে করা যেতে পারে। কিছু কিছু সমস্যার সমাধান কিন্তু আমাদেরকে সেই বাচ্চাটাকে স্পেশাল কিছু ট্রিটমেন্ট দিয়ে করা যেতে পারে, অর্থাৎ আমরা তার প্রতি এক্সট্রা মনোযোগ দিয়ে তার সঙ্গে আলোচনা করে সেই জায়গাগুলোকে কিছুটা মেকআপ করে নিতে পারি। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে শিশুদের ক্ষেত্রে। তো দেখো, প্রথমে এই ডিসলেক্সিয়ার ক্ষেত্রে কি হয়। ডিসলেক্সিয়ার ক্ষেত্রে দেখো পড়তে অসুবিধা হয়। পড়তে অসুবিধা কিরকম হয়? ধীর গতিতে পড়া। বাচ্চারা কিন্তু আস্তে 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 পড়বে, স্পিড হবে না বাচ্চাটার, আস্তে 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 পড়বে। শব্দ উচ্চারণ বা বানান করতে সমস্যা হয়। তো এই শিশুটার আহ, একটা মানে পড়ার সময় শব্দ উচ্চারণ করতে পারছে না, বানান করতে সমস্যা হচ্ছে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা ডিসলেক্সিয়া বলি। আচ্ছা, এবার আরেকটা দেখো, এটা কমন প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে। দেখো, অনেক সময় আমরা এটা দেখি, অক্ষর বা শব্দ উল্টে ফেলা। বি এবং ডি এ দুটোকে কিন্তু গুলিয়ে ফেলা। বি কে ডি লেখে, অনেক শিশু বড় হয়েও দেখবে, একটু বড় হয়েও বি কে ডি, ডি কে বি বলে মানে লিখে ফেলে। এবং স এর জায়গায় ওয়াজ এর মতো শব্দগুলো উল্টো করে লেখা, এটা কিন্তু ডিসলেক্সিয়ার শিকার সেই শিশুটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অর্ডারটা আসবে, সে মানে ডিসঅর্ডারটা আসবে, সেই ডিসঅর্ডারটা কিন্তু আমাদের ডিসলেক্সিয়া। খুব ভালো, এইগুলো জানা উচিত, এই তথ্যগুলো অবশ্যই জানা উচিত। আচ্ছা, বানান ও লেখার ক্ষেত্রে দেখো সমস্যা হয়। বানান লেখার ক্ষেত্রে কিরকম? একই শব্দের ভিন্ন ভিন্ন বানান লেখা। একটা শব্দ লিখলো, ওই শব্দটা কিন্তু আবার বানানটা কিন্তু অন্যভাবে লিখলো। এবং হাতের লেখা বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে এই ডিসলেক্সিয়ার শিকার যে শিশুরা তাদের ক্ষেত্রে। স্মৃতিশক্তির ক্ষেত্রে দেখো, এটারও একটা প্রভাব আছে ডিসলেক্সিয়াতে। নির্দেশাবলী মনে রাখতে এবং ক্রমানুসারে শব্দ সাজাতে কষ্ট হওয়া। এই সব শিশুরা নির্দেশাবলীটাকে কিন্তু ঠিকমতো রাখতে পারে না। এবং একটা অর্ডার থাকে, সবকিছুই তো একটা অর্ডার থাকে, সেই অর্ডারটাকেও কিন্তু বাচ্চাটা ঠিকমতো সাজাতে পারে না। এই শিশুরা কিন্তু ডিসলেক্সিয়ার শিকার। আচ্ছা, উচ্চারণ, নতুন বা বড় শব্দ উচ্চারণে কিন্তু তাদের সমস্যা হয়। তাহলে আমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ডিসলেক্সিয়াটা কি, ডিসলেক্সিয়াতে একটা শিশুর কি ধরনের সমস্যাগুলো ফেস করা যায়, বা সেটাকে কি ধরনের সমাধানও তোমরা বের করতে পারো, সেটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা হতে পারে। ডিসলেক্সিয়ার কি করে সমাধান করা যেতে পারে, সেই শিশুটার সঙ্গে সেভাবে আমাদের ব্যবহার করে তাকে সেই শব্দগুলো চেনাতে সাহায্য করতে। যেগুলো কমপ্লিটলি হয়তো কিউরেবল নয় কিছু কিছু ডিজিজ, কিন্তু এগুলোকে ইমপ্রুভ করা সম্ভব। তো সেইটা আমাদের নজর রাখতে হবে। তাহলে ডিসলেক্সিয়াটার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে পড়তে লিখতে এবং বানান করতে অসুবিধা হয়, এই টাইপের যে ব্যাধিটা আছে, এই টাইপের যে রোগটা আছে, সেটা কিন্তু আমরা বলছি ডিসলেক্সিয়া। আচ্ছা, এটা কিন্তু একটা স্নায়বিক ডিসঅর্ডার, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো সমস্যাগুলো আমরা আবার দেখলাম। বিশেষ করে এই সমস্যাটা তো আমাদের মনে রাখা উচিত যে শিশুদের ক্ষেত্রে বি এবং ডি বা স কে ওয়াজ লেখে, এগুলোর শব্দকে উল্টাপুল্টা লেখে, এগুলোকে কিন্তু আমরা ডিসলেক্সিয়ার ক্যাটেগরিতে ফেলি। আচ্ছা, তাহলে খুব সুন্দর করে এই জিনিসটাকে মনে রাখবে। ভালো তথ্য জানা উচিত, শেখা উচিত। আমরা যারা ইংলিশে আছি তারা এই ডিসলেক্সিয়াটাকে ইংলিশে দেখে নেই। দেখো, ডিসলেক্সিয়া ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট কজেস ডিফিকাল্টি ইন রিডিং, রাইটিং, স্পেলিং এন্ড স্পিকিং। ডিফিকাল্টি ইন রিডিং কিরকম? রিডিং স্লোলি অ্যান্ড হ্যাভিং ট্রাবল। ওই যে বাংলাটা আমরা পেয়েছি সেটাকেই আমরা ইংরেজি করে দিয়েছি এখানে। আমি একবার রিডিং করে দিচ্ছি তোমাদের জন্য। হ্যাভিং ট্রাবল প্রোনাউন্সিয়েশন অর স্পেলিং ওয়ার্ডস, লেটার ওয়ার্ড রিভার্সাল, রিভার্সিং ওয়ার্ড লাইক বি অ্যান্ড ডি, অর স অ্যাজ অ্যান্ড ওয়াজ, এগুলো রিভার্স করে দিচ্ছে। স্পেলিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে ডিফিকাল্টি রাইটিং ডিফারেন্ট স্পেলিং অফ সেম ওয়ার্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হ্যান্ড রাইটিং। মেমোরি, difficulty remembering instructions and sequencing words. আচ্ছা, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে difficulty pronouncing new or large words. These are the difficulties we generally face in order neurological disorder of a student which is called dyslexia. Okay, এবার দেখো আর এক ধরনের আমরা পাচ্ছি ডিসঅর্ডার, ডিসগ্রাফিয়া।
ডিসগ্রাফিয়া হলো একটি স্নায়বিক ও নিউরোলজিক্যাল বা স্নায়বিক বা নিউরোলজিক্যাল শিখন অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটি বা ডিসঅর্ডার, যা শিশুর লেখার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এবার শিশুরা কিন্তু লিখতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে এই শিশুটার, যে ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে কিরকম ডিসঅর্ডার হচ্ছে। দেখো ডিসঅর্ডারটা হচ্ছে, দেখো এটা কিন্তু লিখতে গিয়ে, আগেরটা আমরা যেমন রিডিং এর ক্ষেত্রে পড়লাম, এটা কিন্তু লিখতে গিয়ে। আচ্ছা, অস্পষ্ট হাতের লেখা, হাতের লেখার অক্ষর লিখতে গিয়ে অস্পষ্ট হচ্ছে, আকার বা দূরত্বের মধ্যে সামঞ্জস্য থাকে না, আহ, আকারগুলোকে একটু মানে গ্যাপে গ্যাপে লিখছে, দূরত্বটা ঠিক মতো বুঝতে পারছে না। আচ্ছা, লেখার সময় ব্যথা, আচ্ছা কলম ধরার ভঙ্গি ভুল বাচ্চাটার, সেক্ষেত্রে হাত বা আঙ্গুলে ব্যথা অনুভব করছে। বানান ও ব্যাকরণ ভুল। এবার দেখো লিখতে গিয়ে, আমরা কিন্তু আবার বলছি যে এটা লেখার ক্ষেত্রে, ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে এটা দেখো, বানান বা ব্যাকরণে ভুল, প্রায়শই উল্টো অক্ষর উল্টিয়ে লেখা লিখতে গিয়ে কিন্তু, ও আগেটা পড়ার সময় রিডিং এর ক্ষেত্রে, এখানে লিখতে গিয়ে কিন্তু বি এবং ডি কে উল্টো করে লিখছে। আচ্ছা, ধীর গতিতে লেখা, চিন্তা ও লেখার মধ্যে সংযোগ করতে অসুবিধা হওয়া, যখন লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে, কি ভাবছে কি লিখছে এ দুটোর মধ্যে কিন্তু একটা অমিল হচ্ছে, একটা অসুবিধা হচ্ছে, সংযোগ করতে পারছে না, ভাবছে একটা লিখছে একটা, ফলে দ্রুত লিখতে পারে না বা লেখার চেষ্টা করছে, ওই জন্য মাথায় একটা আছে, লিখতে গিয়ে ওটা আসছে না, সেটার ক্ষেত্রে কিন্তু ওই জন্য লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে। অসংলগ্ন বাক্য, মনের ভাব লিখিতভাবে প্রকাশ করতে বা গুছিয়ে লিখতে বেশ সমস্যা হচ্ছে শিশুটার। এইসব শিশুকে আমরা কিন্তু ডিসগ্রাফিয়ার ডিসঅর্ডার বলবো, অর্থাৎ তার কিন্তু ডিসগ্রাফিয়া, এটা আমরা চিহ্নিত করব ডিসগ্রাফিয়া বলে। খুব সুন্দর এই জায়গাটা দেখো, তাহলে আমরা লেখার ক্ষেত্রে এই সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখি, কখনো উল্টো করে লেখে, কখনো কলম ধরার ভুল ভঙ্গি, কখনো অক্ষর লেখা আকারের সমস্যা হয়, কখনো লিখতে গিয়ে খুব স্লো, মাথা থেকে যেটা বেরোচ্ছে সেটা লিখতে পারছে না, একটা গ্যাপ তৈরি হচ্ছে, টাইম গ্যাপ। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডিসঅর্ডারটাকে বলি, সেই ডিসঅর্ডারটাকে ডিসগ্রাফিয়া, গ্রাফিয়া শব্দটা হচ্ছে গ্রাফিক্স, মানে আমাদের লেখার ক্ষেত্রে যেটা হয় সেটার ক্ষেত্রে ডিসগ্রাফিয়া। তো আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে এটাও কিন্তু শিশুদের একটা ডিসঅর্ডার, এবং এই ডিসঅর্ডার গুলোকে বাচ্চাদের আস্তে 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 যতটা চেষ্টা করা যায় ইমপ্রুভ করে সেই জায়গাটা থেকে আমরা মেকআপ করতে পারি। আচ্ছা, কিভাবে তার সাথে থেকে তাকে সেই ওয়ার্ডগুলোকে চিনিয়ে তার চিন্তা ভাবনাটাকে একটু অল্প অল্প করে ইমপ্রুভ করে সেই বাচ্চাটাকে কিন্তু ইমপ্রুভমেন্ট করানো যায়। পার্মানেন্ট সলিউশন সেক্ষেত্রে না হলেও অনেকটা ইমপ্রুভমেন্ট করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আমাদের ইংলিশের ভাই বোনদের জন্য দেখো, ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া ইজ এ নিউরোলজিক্যাল লার্নিং ডিসএবিলিটি দ্যাট সিভিয়ারলি অ্যাফেক্টস এ পার্সনস অ্যাবিলিটি টু রাইট this a particular problem, that is a inability to write. It affects a person's ability to write. Unclear handwriting, acha, pain while writing, spelling and grammar errors, আচ্ছা স্লো রাইটিং, ইনকোয়ারেন্ট সেন্টেন্সেস, আমরা সবগুলো বাংলাতে অলরেডি দেখেছি, এবং সেটাকে তোমরা চাইলে ইংরেজিতে এভাবে সাজিয়ে নিয়ে বলতে পারো। তো এটা হচ্ছে পার্টিকুলার প্রবলেম। আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি না, প্রশ্নগুলো নিয়ে কিন্তু আরেকবার আমরা একটা ইন্টারভিউ ক্লাসের মধ্যে দেব, চেষ্টা করছি আরো ইন্টারভিউ ক্লাস আনার। সময়ের ব্যস্ততার জন্য বুঝতেই পারছো রেগুলারলি দিতে পারছি না, কিন্তু ভালো ভালো টপিক থাকলে একটা ভিডিও করেও ভালো লাগে। আচ্ছা, তো চলো ডিসগ্রাফিয়াটা আমাদের শেষ হলো। এটা আরেকটা কিন্তু দেখো, ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া সমস্যাটা কিন্তু গণিতের বা ম্যাথের। দেখো, ক্যালকুলিয়া শব্দটা আসছে ক্যালকুলেশন থেকে, অর্থাৎ আমাদের সংখ্যা গুনতে চিনতে অসুবিধা হওয়ার ক্ষেত্রেই হওয়া উচিত। তো আমরা চলো ডিসক্যালকুলিয়াটাকে দেখে নিই। ডিসক্যালকুলিয়া হলো একটি মস্তিষ্ক ভিত্তিক শিক্ষার ব্যাধি, অর্থাৎ নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার। তো এক্ষেত্রে কি হয়, যা একজন শিশুর সংখ্যা, গণিতের তথ্য এবং গাণিতিক যুক্তি বোঝার ক্ষমতাকে ব্যাহত করে। তার মানে এটা গোটাটা রিলেটেড কিন্তু ম্যাথ নিয়ে। ও সংখ্যা চিনতে পারছে না, তথ্যগুলো মনে রাখতে পারছে না, যুক্তি খাটছে না, 2 2 4 2 2 5 বলে ফেলছে। এই টাইপের সমস্যাগুলোকে কিন্তু আমরা ডিসক্যালকুলিয়ার শিকার বলবো শিশুটার। তো সেক্ষেত্রে কি হতে পারে দেখো, এক্ষেত্রে যেটা আমরা জেনারেল ডিসঅর্ডারটা দেখি,
বাচ্চাগুলোর সমস্যাটা দেখো, সংখ্যা বুঝতে সমস্যা। সংখ্যা বুঝতে কিরকম সমস্যা হবে? সংখ্যা বুঝতে দেখো, সংখ্যার মান, যেমন ৫ কি ৩ এর চেয়ে বড়, ও কিন্তু বুঝতে পারছে না ৫ বড় না ৩ বড়, এবং এটা এটা দ্রুত বুঝতে পারছে না, ওকে বোঝাতে হচ্ছে বা ওকে একটু চিন্তা করতে হচ্ছে, তারপর ওকে বলতে হচ্ছে। এই শিশুটাকে কিন্তু আমরা ডিসক্যালকুলিয়ার শিকার বলবো, একটা ডিসঅর্ডারের শিকার বলবো, যেটার নাম হচ্ছে ডিসক্যালকুলিয়া। তাহলে ৫ কি ৩ এর চেয়ে বড় এই টাইপের যে প্রবলেম, বা ৬ কি ৪ এর চেয়ে বড় এই টাইপের প্রবলেম, এই সংখ্যাগুলো ওর যে ধারণাটা, আচ্ছা গণিতের ভিত্তি দুর্বল হয় এক্ষেত্রে। কিন্তু কিরকম, যোগ বিয়োগ গুণ ভাগের মতো মৌলিক ধারণাগুলো কিন্তু ওদের কষ্ট হয় এই শিশুগুলোর। এই শিশুগুলোর এই মৌলিক ধারণাগুলো হয় না, হয়তো যোগ করতে দিলে বিয়োগ করে ফেললো, গুণ করতে দিলে ভাগ করে ফেললো। এই টাইপের সমস্যাগুলো কিন্তু, যে মৌলিক ধারণাগুলো থাকা উচিত, সেটাতে কিন্তু অসুবিধা হচ্ছে। আচ্ছা, মানসিক গণিতে অক্ষমতা কিরকম, মনে মনে ছোট অঙ্ক, মনে করো ২ ২ ৪, এইবার মনে মনে এটা আমরা গুনতে পারি, এবং এটা কিন্তু মনে রাখতে পারছে না, নামও তা মনে রাখতে পারছে না। তো নামটা মনে রাখতে গেলে যে আমাদের একটু ইয়ে করা উচিত, তো এর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলিয়াতে অসুবিধা হচ্ছে, ক্যালকুলেশনে অসুবিধা হচ্ছে। আচ্ছা, সময় ও পরিমাপ, সময় দেখা, টাকার হিসেব করা, দূরত্ব আন্দাজ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে বাচ্চাটার। আচ্ছা, প্যাটার্ন বা ক্রম, সংখ্যার ক্রম বা প্যাটার্ন বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা অলরেডি এটা নিয়ে একটু আলোচনা, মানে আমরা প্রথম দিকেও সেটা পেলাম, ৫ ৩, এগুলো একটা প্যাটার্ন থাকে না, সেই প্যাটার্নটার কিন্তু ওর মনে রাখতে অসুবিধা হচ্ছে। তাহলে ডিসক্যালকুলিয়াটা আমরা পাচ্ছি জেনারেলি কানেক্টেড উইথ ক্যালকুলেশন, ম্যাথ। তো এগুলো নিয়ে বা নাম্বারস, এগুলো নিয়ে যে সমস্যাটায় শিশুরা পড়ে, সেই সমস্যাটা কিন্তু হচ্ছে ডিসক্যালকুলেশন বা ডিসক্যালকুলিয়া। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আমাদের অবশ্যই জানা উচিত। কারণ শিশুদের টিচিং এর যদি এই নেগেটিভ সাইড গুলো আমরা জানতে না পারি, তাহলে কিন্তু তাকে কি করে আমরা ট্রিট করব সেটার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, এবং একটা পারফেক্ট এডুকেশন বা একটা ওভারঅল এডুকেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অসুবিধা হবে। তো এগুলো আমাদের চিন্তেই হবে। চলে এসে ইংরেজিটাতে দেখো, dyscalculia is a neurodevelopmental or brain-based learning disorder that impairs a child's ability to understand numbers, mathematical informations, and mathematical reasoning. Acha, what are the problems? Difficulty understanding numbers, inability to quickly understand the value of numbers. There is 5 is greater than 3. Acha, basic weakness in mathematics. What kind of problems? The difficulty understanding basic concepts such as addition, subtraction, multiplication, and division. Acha, mental arithmetic disability. There is inability to remember small numbers or fractions in mind. Acha, time and measurement. Difficulty telling time, counting money, or estimating distances. These are the problems. Patterns or sequence. Difficulty understanding sequence or patterns or numbers. These problems are called dyscalculia in a student. Okay, তো পরেরটা আসি এবার। ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে মোটর স্কিল। দেখো, মোটর স্কিল ডিসপ্র্যাক্সিয়া, যা ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার, এটা কিন্তু ডিসপ্র্যাক্সিয়া বা ডিসিডি নামে পরিচিত। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসিডি এটি একটি মস্তিষ্কের বা স্নায়বিক অবস্থা, যা শিশুর শারীরিক নড়াচড়া সমন্বয়ে ভারসাম্য, সূক্ষ্ম ও স্থূল মোটর দক্ষতা, যেমন লেখা, বোতাম লাগানো, খেলাধুলা ইত্যাদিকে কিন্তু প্রভাবিত করে। দেখো, এই টাইপের কিন্তু আমরা সমস্যাগুলো দেখি, যেমন একটা শিশুর বোতাম লাগাতে গিয়ে সমস্যা হচ্ছে, খেলাধুলাতে সমস্যা হচ্ছে, লিখতে গিয়ে সমস্যা হচ্ছে, লিখতে গিয়ে মোটর ডিসঅর্ডার, অর্থাৎ শারীরিক দিক থেকে কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে। শারীরিক দিক থেকে নড়াচড়াতে সমস্যা হচ্ছে, ভাবছে একটা, সেভাবে কিন্তু ওর হাত বা শারীরিক নড়াচড়াগুলো ঠিক নয়। এটা কিন্তু মোটর ডিসঅর্ডার আমরা বলতে পারি, বা মোটর স্কিলের ডিসঅর্ডার। কি কি সমস্যা হতে পারে এই ডিসপ্র্যাক্সিয়ার যে শিশুরা আক্রান্ত, তাদের কি কি সমস্যা হতে পারে? দেখো, সূক্ষ্ম মোটর দক্ষতা, সূক্ষ্ম বডি মুভমেন্ট। মোটর দক্ষতা বলতে আমরা বডি মুভমেন্ট বলছি, যেমন হাতের লেখাতে ওর কিন্তু ডিফিকাল্টি অ্যারাইজ করছে, হাতে লিখতে গিয়ে ডিফিকাল্টি অ্যারাইজ করছে, বোতাম লাগাতে গিয়ে ও ঠিক মতো বোতাম লাগাচ্ছে না। এটা হচ্ছে ফিজিক্যাল ডিসঅর্ডার, একটা শারীরিক অক্ষমতা। বোতাম লাগাতে গিয়ে সমস্যা হচ্ছে, চামচ ব্যবহার করতে কষ্ট হচ্ছে। এই টাইপের বাচ্চাগুলো কিন্তু ডিসপ্র্যাক্সিয়ার শিকার।
স্থূল মোটর দক্ষতা যেমন সাইকেল চালানো অসুবিধা হচ্ছে, বল ধরতে অসুবিধা হচ্ছে, ওর হাতটা কোনো কারণে ডিসঅর্ডারে এফেক্টেড। আচ্ছা, স্নায়বিক, কিন্তু একই সঙ্গে স্নায়বিক ডিসঅর্ডার এটা। আচ্ছা, ভারসাম্য বজায় রাখতে কঠিন হচ্ছে, একটা জিনিস নিয়ে জিনিসটা সঙ্গে সঙ্গে হাতটা কাঁপছে বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু স্থূল আমরা বলছি। আগেটা সূক্ষ্ম দেখেছি, বোতাম লাগানো, এগুলো সূক্ষ্ম কাজ। এইগুলোর শারীরিক অক্ষমতাগুলোকে আমরা ডিসপ্র্যাক্সিয়া বলছি, এবং বড় বড় যেগুলো শারীরিক অক্ষমতা আছে সেগুলোকে আমরা স্থূল মোটর দক্ষতা বলছি। এগুলোতে সমস্যা হচ্ছে। সংগঠন ও পরিকল্পনা, দেখো একটা শিশুর কিন্তু একটা সাংগঠনিক বা পরিকল্পনা মাফিক বিভিন্ন কাজ করতে হয়, কাজের পরিকল্পনা করতে হয়, সেটা ছোট থেকেই কিন্তু শিখতে হয়। কিন্তু এই শিশুদের কিন্তু সেই সমস্যাটা হচ্ছে, কাজের পরিকল্পনা করতে বা সময় মতো কাজ শেষ করতে কিন্তু সমস্যা হচ্ছে এই শিশুটার, ডিসপ্র্যাক্সিয়ার। কথা বলা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কথা বলতে বা শব্দের সঠিক উচ্চারণ করতেও কিন্তু এই শিশুটার সমস্যা হচ্ছে। তাহলে সেই সব শিশুর কি আমরা কি বলবো, সেই সব শিশুরও কিন্তু ডিসঅর্ডারে ভুগছে। সেই ডিসঅর্ডারটার নাম ডিসপ্র্যাক্সিয়া বা মোটর স্কিলের ডিসঅর্ডার বলতে পারি, বা এটাকে আর একটা নামে আমরা অলরেডি বলেছি যে ডিসিডি বা ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার। তাহলে এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ইংরেজিটা এবার দেখো, dyspraxia, also known as developmental coordination disorder, DCD, is a brain or neurological condition that affects a child's physical movements, coordination, balance, and fine and gross motor skills. What are the problems? Fine motor skills, that is fine motor skills problems, difficulty writing by hand, buttoning, or using a spoon. Acha, gross motor skills, difficulty riding a bicycle, catching a ball, or maintaining balance. Acha, organization and planning, difficulty planning work or completing task on time. Speaking in what problems he faces. Acha, in many cases there may be difficulty speaking or pronouncing words correctly, that is verbal dyspraxia এটাকে বলা হয়। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা ভার্বাল ডিসপ্র্যাক্সিয়া। ওকে, চলে এসি নেক্সটে, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার বা এপিডি। এটা কিন্তু এপিডি বলা হয়। তাহলে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার হলো মস্তিষ্কের একটি অবস্থা যেখানে কান ঠিকমতো শুনলেও, শব্দ শুনলেও মস্তিষ্ক সেই শব্দ বা কথ্য ভাষা সঠিকভাবে ব্যাখ্যা বা প্রসেস করতে পারে না। অর্থাৎ বাচ্চারা কানে শুনছে, কিন্তু কিন্তু কান থেকে আমরা বুঝতে পারছি যে কান থেকে ওর ব্রেইনে যে চলে যাবে এবং সেখানে প্রসেস করে বাকি অর্ডারগুলো করবে, এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে। অর্থাৎ কানের সমস্যা নয়, এখানে কিন্তু ওই কান থেকে বাকি জায়গাটায় দেখো কিরকম সমস্যা হতে পারে। এটি শ্রবণ শক্তি হ্রাস নয়, অর্থাৎ বাচ্চাটা যে কানে শুনতে পায় না তা নয়, বা শোনার পর তা বোঝা, এই শোনার পর বোঝার সমস্যা। কিন্তু শুনতে পাচ্ছে ঠিকই, তুমি ডাক্তার দেখালে বাচ্চারা হ্যাঁ কানে শোনে কিনা ঠিক আছে, কিন্তু সেটা বুঝে সেটাকে কাজ করা, এই সমস্যাটাকে কিন্তু আমরা বলি অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার অর এপিডি। আচ্ছা, কিরকম সমস্যা হতে পারে বাচ্চাটার? শ্রবণ ও বোঝার পার্থক্য, কান স্বাভাবিক কাজ করছে কিন্তু মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণে ভুল করছে কিন্তু। আচ্ছা, আরেকটা দেখবে এই এই বাচ্চাটার ক্ষেত্রে কোলাহলপূর্ণ পরিবেশ, ভিড় বা কোলাহলের মধ্যে কথা বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যখন 5-7 জন মিলে কথা বলছে, তো বাচ্চারা তো সবগুলো ক্যাপচার করবে, এটা তো আমরা স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেটা হয় বা স্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাবে যে ও কিন্তু ওগুলোকে ঠিক মতো সবার কথাগুলো বুঝতে পারছে না। ঠিক আছে, একটু কঠিন হয়ে পড়ছে ওর ক্ষেত্রে। নির্দেশনা বুঝতে অসুবিধা হচ্ছে। কিরকম? পরেরটা আমরা দেখছি, নির্দেশনা বুঝতে সমস্যা। একসাথে অনেকগুলি মৌখিক নির্দেশ বা দীর্ঘ কথা বুঝতে অসুবিধা হয়। তুমি দেখা গেল 10টা কাজের কথা একবারে বললে, ও কিন্তু 2, 3টা বা 4টা ও হারিয়ে ফেললো, বা ও অর্ডারগুলোকে এলোমেলো করে ফেললো। এটা কিন্তু একটা বড় সমস্যা বাচ্চাটার ক্ষেত্রে। এই বাচ্চাটাকে আমরা কি বলবো? এই বাচ্চাটা কিন্তু এপিডির শিকার, দ্যাট ইজ অডিটরি প্রসেসিং ডিসঅর্ডারের শিকার। মনোযোগ ও শেখার সমস্যা, মনোযোগ শেখার সমস্যা কিরকম? শিশুরা শিক্ষক বা কথা বলা ব্যক্তির দিকে মনোযোগ ধরে রাখতে পারে না। মাস্টারমশাই কথা বলছে, ও কিন্তু মনোযোগটাকে ধরে রাখতে পারছে না, ওই মাস্টারমশাইয়ের কথাটা রেগুলারলি ধরতে পারছে না। আচ্ছা, যা শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু বিশাল একটা প্রভাব ফেলে, এটা বলছে। কিন্তু ভুল বোঝাবুঝি, এটা একটা সমস্যা এটার ক্ষেত্রে। দ্রুত কথা বা একই ধরনের শব্দগুলো বুঝতে ভুল,
এবার ক্লাসে তুমি পড়াচ্ছ, ক্লাসে পড়ার সময় বাচ্চাগুলো তো শব্দগুলোকে ধরবে, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু যেটা দেখা গেছে সেটা দ্রুত কথা বুঝতে বা শব্দগুলো আমাদের শুনতে বা বুঝতে, আমরা শুনতে বলবো না, শোনার ক্ষেত্রে প্রবলেম নয়, শুনে বোঝার ক্ষেত্রে প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, ও ভুল বুঝে ফেলছে। তো এটার ক্ষেত্রে এই যে সমস্যাটা, সেটা কিন্তু একটা বড় সমস্যা, আমরা শিক্ষার ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখি বাচ্চাদের। এটার সঙ্গে আমাদের ফেস করতেই হয় যারা আমরা এডুকেশনের সঙ্গে জড়িত আছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা এপিডি বলি, অডিও অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। ওকে, আচ্ছা ইংরেজিটা আমরা দেখে নিই আমাদের ইংরেজি ভাই বোনদের জন্য। Auditory processing disorder (APT) is a brain condition in which ears can hear sounds properly, but the brain cannot interpret or process those sounds or spoken language correctly. It's not a hearing loss, but rather a problem with understanding what is heard, which usually causes difficulty understanding speech. What are the difficulties? The difference between hearing and understanding. The ear functions normally, but the brain makes mistakes in processing information. Noisy environmental ক্ষেত্রে কি হয়? It becomes extremely difficult to understand speech in a crowd or noise. আচ্ছা, difficulty understanding instruction এর ক্ষেত্রে কি হয়? Difficulty understanding multiple verbal instructions or long sentences at once. আচ্ছা, attention and learning problems এর ক্ষেত্রে কি হয়? Children cannot maintain attention to the teacher or the person speaking, while affects academic performances. আচ্ছা, মিসআন্ডারস্ট্যান্ডিং কিরকম হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ফার্স্ট স্পিচ ও সিমিলার কাইন্ডস অফ ওয়ার্ডস। ওকে, আরেকটা আসছি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা, ভিজুয়াল প্রসেসিং। ভিজুয়াল প্রসেসিং বা মোটর ডেফিসিট, এটা কিন্তু আমরা পাচ্ছি। দেখো কিরকম সমস্যা, এটা একটা মস্তিষ্কের সমস্যা, যেখানে চোখ ঠিক মতো দেখলেও মস্তিষ্কে দৃশ্যমান তথ্য প্রসেস করতে, তাহলে আগেরটা আমরা কানের ক্ষেত্রে দেখেছি, এটা কিন্তু অডিটরি দেখেছি, এটা কিন্তু ভিজুয়াল। ভিজুয়ালটা কিরকম, এটা দেখছে ঠিকই কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারছে না। এর ফলে হাত ও চোখের সমন্বয়, পড়া লেখা ও বস্তু দ্রুত বোঝা ও খেলাধুলার সমস্যা হচ্ছে। কিরকম হাত ও চোখের সমস্যায়? যেমন বল ধরা, লেখা, কাঁচির ব্যবহার ইত্যাদি কাজ করার সমস্যা, পড়ালেখার সমস্যা, অক্ষরের ক্রম ভুল করা, লাইনের বাইরে লেখা, পড়তে গিয়ে লাইন হারিয়ে ফেলা, স্থানিক সচেতনতার অভাব, প্রায়শই দেওয়ালে বা আসবাবপত্রে ধাক্কা খাওয়া, এই টাইপের শিশু কিন্তু ভিজুয়াল ডিসঅর্ডার। দৃশ্যমান তথ্য প্রক্রিয়া করতে সময় লাগে, কোনো কিছু দেখলো, দেখে কপি করতে বা আঁকতে সমস্যা হচ্ছে। তাহলে এর কিন্তু চোখটা ঠিক আছে, কিন্তু চোখ যে ব্রেইনকে খবরটা পাঠাচ্ছে সেখানে গিয়ে প্রসেস করতে কিন্তু সমস্যা হচ্ছে। তাহলে এইসব শিশুদেরকে কিন্তু আমরা ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার এর শিকার বলছি, বা এই যে ভিজুয়াল প্রসেসিং এর সমস্যা বলছি, ভিজুয়াল প্রসেসিং ডেফিসিট। এটা ওয়ান কাইন্ড অফ মোটর ডেফিসিটও আমরা বলি, কারণ কানেক্টেড একই রকম। আচ্ছা, তাহলে আমরা এটা মেইনলি বলবো হচ্ছে ভিজুয়াল প্রসেসিং ডেফিসিট অর ডিসঅর্ডার। ওকে, আচ্ছা ইংরেজিটা দেখে নেই। Visual processing or motor deficit is a brain disorder in which the brain cannot process or interpret visual information even though the eyes can see properly. This can lead to the problems with hand-eye coordination, reading, writing, judging distance, and playing sports. What kind of eye and hand condition? Coordination. Problems with tasks such as catching a ball, writing, or using scissors. Acha, reading and writing problems, misplacing letter or writing outside the line or missing lines while reading. Acha, lack of spatial awareness, frequently bumping into wall or furniture, slow processing of visual informations, difficulty copying or drawing something. এবার আরেকটা ইম্পর্টেন্ট আমরা তথ্যে আসছি, নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটি, যেটাকে এনভিএলডি বলে। আচ্ছা, এনভিএলডিটা আমরা দেখি কিরকম। এনভিএলডিটা হচ্ছে, দেখো, এক ধরনের স্নায়বিক বা নিউরোলজিক্যাল অবস্থা যেখানে কোনো শিশু বা ব্যক্তি মৌখিক বা বাচন দক্ষতায়, যেমন কথা বলা, পড়া ইত্যাদিতে কিন্তু বেশ দক্ষ। এটা এটা দক্ষ হলেও কি হয়, দক্ষ হলেও আমরা দেখেছি যে অমৌখিক তথ্য প্রক্রিয়াকরণ, যেমন সামাজিক ইঙ্গিত বুঝতে ওর অসুবিধা হচ্ছে, শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, স্থানিক ধারণা, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবং স্থানকাল বুঝতে অসুবিধা হচ্ছে।
এটা মারাত্মক সমস্যা হচ্ছে ওর। কিন্তু দেখো এই জায়গাটা ঠিক আছে, আর কথা বলতে পড়তে পারছে, কিন্তু এই সমস্যাগুলোতে যদি ভুগে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? এনভিএলডি এর শিকার শিশু। আচ্ছা, এটা কি কি নন ভার্বাল, বুঝতেই পারছো? নন ভার্বাল মানে কথাবার্তা বলা পড়া এগুলোর ক্ষেত্রে সমস্যা নয়, কিন্তু অন্য সমস্যা। আচ্ছা, দেখো খুব আলাদা আলাদা রকম কিন্তু, এবং ভালো, খুব সুন্দর আমাদের জানার মতো। আচ্ছা, শক্তিশালী বাচন ক্ষমতা। দেখো এই শিশুটার কিন্তু খুব ভালো কথা বলতে পারা এবং বড় শব্দ ভান্ডার, চমৎকার স্মৃতিশক্তি আছে, একদম আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে কি হতে পারে? দুর্বল ভিজুয়াল স্পেশিয়াল দক্ষতা, ম্যাপ পড়া, জ্যামিতি বোঝা এবং কোনো কিছুর আকৃতি, আকার আকৃতি, দূরত্ব আন্দাজ করতে কিন্তু অসুবিধা হচ্ছে। বলতে পারছে কিন্তু খুব সুন্দর, কিন্তু এইগুলোতে আন্দাজ করতে ওর খুব অসুবিধা হচ্ছে। ম্যাপ পড়তে পারছে না, জ্যামিতি বুঝতে পারছে না, আকার আকৃতি কতটা ডিস্টেন্স হতে পারে এখান থেকে, মনে করো তোমার একটা নির্দিষ্ট জায়গা, সেটা কতটা ডিস্টেন্স হতে পারে, এটা ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হচ্ছে। সামাজিক বাধার সম্মুখীন, এটাও কিন্তু খুব জরুরি একটা ইম্পর্টেন্ট। দেখো মুখের অভিব্যক্তি, আমরা অনেক সময় চালাকি করে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করি যে দেখো মুখ দিয়ে অভিব্যক্তি, যে এই এই ব্যক্তিটা, সে কিন্তু তখন ওটা বুঝতে পারছে না, অঙ্গভঙ্গিটা বুঝতে পারছে না, এই বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না। আমরা যখন অভিব্যক্তিটা আমরা বরং বলবো যে রাগ দুঃখ এগুলো আমরা প্রকাশ করছি, ওর বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে বডি ল্যাঙ্গুয়েজটা চালাকি করে অন্য কিছু যখন আমরা বলি, সেই বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা হচ্ছে। কথার পিছনে দেখো আমাদের অনেক ইঙ্গিত থাকে, আমরা অনেক সময় অনেক ইঙ্গিত করে কথা বলি, সেটা কিন্তু ও বুঝতে পারে না, তার বুঝতে অসুবিধা হয়। তাহলে এটা কিন্তু নন ভার্বাল ডিসঅর্ডার বা নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিস আমরা বলি। এবার আরেকটা কি দেখো, সমন্বয়হীনতা, মোটর স্কিল বা চলাফেরায় সমস্যা হয়, ফলে অনেক সময় অগোছালো মনে হতে পারে। কথাবার্তাগুলো কিন্তু অনেক সময় অগোছালো মনে হতে পারে। কথাবার্তায় বলবো না, আমরা চলাফেরায় কিন্তু অনেক সময় অগোছালো মনে হতে পারে যে বাচ্চাটা অগোছালো। আচ্ছা, কাজের ধরন, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কিন্তু সমস্যা হয় এবং অগোছালো কাজ করার প্রবণতাটা কিন্তু বাড়ে। এই শিশুদের আমরা কি বলবো? এনভিএলডি এর শিকার। তার মানে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিন্তু বাচ্চাটার সমস্যা হচ্ছে, অগোছালো কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, সে জ্যামিতি বুঝতে পারছে না, ম্যাপ বুঝতে অসুবিধা হচ্ছে, তার বিভিন্ন অঙ্গভঙ্গি, তার পাশের জন বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। এই টাইপের শিশুকে কিন্তু আমরা নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটির শিকার বলছি। তাহলে এনভিএলডি এর শিকার। আমরা ইংরেজি একবার দেখে নিই। নন ভার্বাল লার্নিং ডিসঅর্ডার ইজ a neurological condition in which a person is quite proficient in verbal skills, speaking and reading, but has severe difficulties processing non-verbal informations such as social cues, body language, spatial perception or understanding or space, time, and strong verbal, এটাকে স্ট্রং ভার্বাল এবিলিটি কি বলতে পারি? ভেরি গুড স্পিকিং, লার্জ ভোকাবুলারি অর এক্সেলেন্ট মেমোরি আছে। পুয়ার ভিজুয়াল স্প্যাটিয়াল স্কিলস, এর মধ্যে কি ডিফিকাল্টি রিডিং ম্যাপস, আন্ডারস্ট্যান্ডিং জিওমেট্রি অ্যান্ড এস্টিমেটিং দ্য সাইজ অ্যান্ড ডিস্টেন্স অফ সাবজেক্টস। আচ্ছা, আর ফেসিং সোশ্যাল ব্যারিয়ার, সোশ্যাল ব্যারিয়ার কিরকম ফেস করে? আন্ডারস্ট্যান্ডিং ফেসিয়াল এক্সপ্রেশনস, বডি ল্যাঙ্গুয়েজ ও সার্কাজম। ইন কোঅর্ডিনেশন কিরকম হতে পারে? প্রবলেমস উইথ মোটর স্কিল অর মুভমেন্ট হুইচ ক্যান অফেন মেক ইউ অ্যাপিয়ার ক্ল্যামজি, একটু অগোছালো। আচ্ছা, ওয়ার্ক স্টাইল কিরকম? ওয়ার্ক স্টাইলও কিন্তু হচ্ছে ডিফিকাল্টি অ্যাডাপ্টিং নিউ সিচুয়েশনস অ্যান্ড টেন্ডেন্সি টু মেসি ওয়ার্ক। আমরা কিন্তু এই সমস্যাগুলো দেখছি যারা নন ভার্বাল লার্নিং ডিসঅর্ডারের শিকার। খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট একটা ভালো তথ্য। এই টাইপের আমরা তথ্যগুলো দিয়ে এই টাইপের মানে নতুন নতুন জিনিসগুলো শেখা এবং নতুন নতুন জিনিসগুলো কিন্তু আমরা যখন এই টাইপের কাজগুলো করি তখন সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে। তো এই টাইপের অনেকক্ষণ তোমরা ধৈর্য ধরে এই টাইপের জিনিসগুলো অনেকটা সময় দিয়ে শুনলে এই শিশুদের ডিসঅর্ডার গুলো, কিন্তু এগুলো অবশ্যই জানা উচিত। বিশেষ করে প্রথম দিকে যেগুলো আমরা দেখলাম সেগুলো তো জানা উচিতই, যে সেগুলো থেকে যে কোনো ইন্টারভিউই প্রশ্ন হতে পারে, যেহেতু তুমি টিচিং লার্নিং এর সঙ্গে জড়িত। তো টিচিং লার্নিং এর এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, আমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে। নিজের মতো করে ছোট করে তোমরা সাজিয়ে রাখো। আমি একটু ডিটেইলডে আলোচনা করলাম, অনেকটা সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি ভালো লেগেছে এবং ভালো একটা টপিক, এবং আমারও যথেষ্ট মজা লেগেছে। তো এরকম যদি কোনো আরো টপিক তোমাদের একটু জানার থাকে তো
তোমরা সেটা বলতে পারো, আমি চেষ্টা করব। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.